Assalamu alaikum and welcome everyone to a new segment, new chapter and a new journey. আমরা জানি বিসিএস এর ইংলিশ প্রিপারেশনে দুটো ধাপ আছে। একটি ধাপ বা একটি পার্ট হচ্ছে ইংলিশ গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত, আরেকটি পার্ট হচ্ছে ইংরেজি সাহিত্য বা ইংলিশ লিটারেচার সংক্রান্ত। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন অনুযায়ী আমাদের গ্রামার বা ল্যাঙ্গুয়েজ পার্ট থেকে কোয়েশ্চেন হওয়ার কথা হচ্ছে 20 এবং লিটারেচার পার্টটি থেকে প্রশ্ন হওয়ার কথা 15 মার্কের। যদিও আমরা বিগত সময় দেখতে পেয়েছি যে পিএসসি সবসময় এই মানবন্টনটি অনুসরণ করছে না, তবে সেই ঘটনা ঘটে সত্ত্বেও আমাদেরকে কিন্তু 15 মার্ক সামনে রেখেই কিন্তু ইংলিশ লিটারেচারটাকে পড়তে হবে। এখন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যতগুলো ডিফারেন্ট কন্টেন্ট থেকে আসলে প্রশ্ন এসে থাকে বা একজন প্রার্থী হিসেবে আপনাকে যে যে টপিকগুলো পড়তে হয়, তন্মধ্যে সব থেকে অল্প এফোর্টে সব থেকে ম্যাক্সিমাম আউটপুট আনা যায় যে পার্টিকুলার কন্টেন্টটা থেকে, সেটা হচ্ছে, আমি একজন বিসিএস ক্যাডার হিসেবে যদি আমি বলি, সেই পার্টটা হচ্ছে ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারটা হচ্ছে এমন একটা অংশ যেটার সাথে রিটেন পরীক্ষার কোনো সংশ্লিষ্টতা নেই। এটা শুধুমাত্র আপনি বিসিএস প্রিলি পরীক্ষার জন্য এই কন্টেন্টটা আপনি পড়বেন। আদার কোনো এক্সামস টিপিক্যালি লিটারেচার থেকে কোয়েশ্চেন হয়? নো। আপনি রিটেন পরীক্ষায় লিটারেচারের কোনো কিছুকে কি আপনার কাজে লাগাতে হবে? নট দ্যাট মাচ। তাহলে ব্যাপারটা সাম আপ করলে কি হলো? এটা হচ্ছে আমাদের সেই পার্ট যে পার্টে আমরা ধরবো তক্তা মারবো পেরেক, অর্থাৎ ধর তক্তা মার পেরেক স্ট্র্যাটেজিতে আমাদেরকে পড়তে হবে। এখন এখানে প্রথমে আপনাদেরকে একটা ডিসক্লেইমার দিয়ে নিচ্ছি, যে সকল ভাই বোন বা প্রার্থীরা, কিপিং অল দ্য অফিসিয়াল থিংস অ্যাসাইড, যারা চিন্তা করবেন আমি প্রিলিতে মানে কি লিটারেচারে 15তে 15 পেতে চাই, তাহলে এই ক্লাসেসগুলো আপনাকে খুব বেশি হেল্প করবে না। কারণ হচ্ছে 15তে 15 ইংলিশ লিটারেচার যে স্টুডেন্টটা পড়ে এসছে তার পক্ষেও পুল অফ করাটা নিয়ার অ্যাবাউট ইম্পসিবল। তবে আপনার টার্গেট যদি থাকে, হ্যাঁ আমি 15-র মধ্যে 12 তুলবো, 13 তুলবো বা 11 তুলবো, সেটা খুব সেফ, সাউন্ড এবং সর্বাপেক্ষা কম পরিশ্রমে পাওয়া সম্ভব। এমনকি আমি এতদূর পর্যন্ত বলে ফেলবো যে কোন একজন প্রার্থী যদি ডেডিকেটেড ভাবে 6 থেকে 7টা দিন লিটারেচার পার্টে একটু সময় দেয়, তাহলে তার পক্ষে 15-র মধ্যে 10 পাওয়া পসিবল, ভেরি পসিবল 9 থেকে 10 পাওয়া। কারণ আমরা যদি, যেহেতু এই পার্টটা শুধুমাত্র বিসিএস এর প্রিলিমিনারি কোয়েশ্চেনের জন্যই হচ্ছে অ্যালাইন্ড, সেই ধাপে আমাদের প্রথম কাজ হচ্ছে বিগত বছরের বিসিএস প্রিলি পরীক্ষাগুলোতে এই লিটারেচার থেকে কি কি কোয়েশ্চেনগুলো হয়েছে, কোন কোন বিষয় থেকে এই কোয়েশ্চেনগুলো হয়েছে, এই ট্রেন্ডটাকে প্রথমে বুঝতে পারা। এই ট্রেন্ডটা যে প্রার্থী বুঝে ফেলবে তার জন্য অ্যাকচুয়ালি আমি বলতে পারি হাফ দ্য জব ইজ অলরেডি ডান। উনি বুঝে গিয়েছেন যে উনি কি জিনিস আসলে ওনাকে পড়তে হবে। জব প্রিপারেশনে যেমন আসলে কোনো শেষ নাই, তো ইংলিশ লিটারেচারে যদি আপনি পড়তে চান আমি সব পড়ে ফেলবো, এই সব পড়া আসলে কখনোই সম্ভব না। এই জন্য বিং এ স্মার্ট ক্যান্ডিডেট, প্রিলি মার্কসটার উপর ভিত্তি করে তার আপনি ক্যাডার হবেন না, আপনাকে প্রিলি পরীক্ষাটা কোয়ালিফাই করতে হবে। অন অ্যান অ্যাভারেজ 200 মার্কের প্রিলি পরীক্ষা কোয়ালিফাই করতে হলে আমরা যেটা মনে করি 120+ মার্কটা হচ্ছে একটা সেফ জোন, মোরলেস। তার মানে 60% মার্ক। 15 মার্কের লিটারেচারের মধ্যে আমরা যদি 60% হিসাব করি, সেই 60% কত আসবে? 15-এর 60% হচ্ছে কত? 9, তাই না? 15-এর 60% কত মার্কের মতো? 9 মার্কের মতো। তাহলে এখানে 9 পুল অফ করা মানে আপনি প্রিলিতে টেকার মতো প্রয়োজনীয় মার্কস আপনি পেয়ে যাচ্ছেন। তো এখানে যদি আপনি 10 বা 11 তুলতে পারেন, তার মানে আপনি অন্য একজন প্রতিযোগী থেকে একটু এগিয়ে গেলেন, বা ইংলিশ লিটারেচার পার্টের প্রিপারেশনটাকে আপনি আপনার স্ট্রেংথে পরিণত করে ফেলেছেন। ওকে, সো বিফোর উই স্টার্ট আমরা এখানে আগে বলে নিচ্ছি আগে একটু, যেখানে আমরা কি কি পড়তে যাচ্ছি। প্রথমত আমাদের যেটা পড়তে হয়, ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগগুলো আছে। আপনারা বাংলা সাহিত্য পড়ছেন, বাংলা সাহিত্যেও দেখছেন যে যুগ বিভাগ আছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, হ্যাঁ, এই যে যেমন যুগ বিভাগগুলো আছে। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রেও ইংরেজি সাহিত্যের ইতিহাসকেও এরকম আমরা কয়েকটা যুগে ভাগ করি। ওকে, তো প্রথমত আমাদের যেটা জানতে হবে, ইংরেজি সাহিত্যের এই যুগ বিভাগগুলোর সময়কালটা কত। আমরা যেটাকে কথা আমরা যদি বলি ইংলিশ লিটারেচারের আমাদের ওল্ড পিরিয়ডটা বা একদম আদিম যুগটা কত সাল থেকে কত সাল অবধি ব্যাপ্তি ছিল তার, ইংরেজি সাহিত্যের মধ্যযুগের ব্যাপ্তিটা কত সাল থেকে কত সাল অবধি ছিল। এভাবে প্রত্যেকটা যুগের ভিতরে কিছু, যেটাকে আমরা বলি সাব ডিভিশনও করা আছে। সেই সাব ডিভিশনগুলো সম্পর্কে নাম এবং সেই সময়কালটা আমাদের জানতে হবে, কারণ এখান থেকে রেগুলার বেসিসে কোয়েশ্চেন আসে। এরপর যদি আমরা বলি প্রত্যেকটা যুগে বা প্রত্যেকটা যেটা বললাম সাব ডিভিশন, প্রত্যেকটা যুগের ভিতরে যে উপভাগগুলো আছে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কোন বিখ্যাত সাহিত্যিক তখন সাহিত্য রচনা করেছেন, এটা থেকে আমাদের কোয়েশ্চেন হয়।
যেমন আমরা জানি ইংরেজি সাহিত্যের একটা পিরিয়ড আছে, একটা সময় আছে, একটা উপবিভাগ আছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের লেটস সে এলিজাবেথান পিরিয়ড। তো আমাদের বিভিন্ন সময় প্রশ্ন আসে, নিচের কোন সাহিত্যিক একজন এলিজাবেথান পিরিয়ডের সাহিত্যিক? তার মানে কি, প্রত্যেকটা যুগ বিভাগ যেমন আমরা জানছি, প্রত্যেকটা যুগ বিভাগের যে মুখ্য যারা সাহিত্যিক তাদের নাম আমাদের জানতে হবে। ওকে, গোয়িং ফরওয়ার্ড আমরা যেটা দেখব, সাহিত্যিকদের অরিজিন সবাই কিন্তু ব্রিটিশ না, এদের মধ্যে অনেকে ছিলেন আইরিশ, অনেকে ছিলেন আমেরিকান, যারা ইংরেজিতে সাহিত্য রচনা করেছেন। তো তাদের অরিজিন নিয়ে কোয়েশ্চেন হয় যে নিচের কোন সাহিত্যিক একজন ব্রিটিশ সাহিত্যিক, একজন ব্রিটিশ পয়েট, এগুলো নিয়ে প্রশ্ন হয়। তো আমাদের এই ব্যাপারগুলো জানতে হবে। অধিকাংশ যেহেতু ব্রিটিশ, তাহলে আমরা বেশি নজর দিব কোন দিকে? ব্রিটিশ বলতে ইংল্যান্ডের, আমরা নজর দিব কারা আইরিশ বা কারা লেটস সে ইউএসএ বা আমেরিকান। এই নামগুলো জানলে বাকি নামগুলো তো অটোমেটিক আমরা বুঝতে পারছি সে কোন দেশি। এছাড়া রাশিয়ান বা ফ্রেঞ্চ দু একজনের নাম দেখা যাবে, আমরা হয়তো শিখবো। এটা গেল একটা জিনিস। আফটার দ্যাট, যে সাহিত্যিকেরা খুব বিখ্যাত, নাম করা, তাদের প্রত্যেকটা সাহিত্যকর্মই কিন্তু বিখ্যাত না। যদিও একজন এক্সেপশন আছেন, তিনি কে? তিনি হচ্ছেন মিস্টার উইলিয়াম শেক্সপিয়ার। তো সবাই তো উইলিয়াম শেক্সপিয়ার না, যে আমার তার প্রত্যেকটা সাহিত্যকর্মই একইভাবে টপ নচ, একইভাবে যুগান্তকারী, একইভাবে ইতিহাস সৃষ্টিকারী, একইভাবে ইংরেজি সাহিত্য পড়তে গেলে তার সম্পর্কে যেমন জানতেই হবে। প্রত্যেক সাহিত্যিক কিন্তু এতটা মেরিটোরিয়াস ছিলেন না, বা তারা এত সৌভাগ্যবান ছিলেন না, বা তারা এতটা মেধাবীও ছিলেন না যাদের প্রত্যেকটা সাহিত্যকর্মই সমানভাবে গুরুত্বপূর্ণ বা আলোচিত বা পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, এমনটা কিন্তু হয় না। একজনই ব্যতিক্রম আছেন, সে কে? উইলিয়াম শেক্সপিয়ার। তাকে এই জন্য আমরা একদম বিস্তারিত পড়ি। বাট বাকি যে সাহিত্যিকগুলো আছে, আপনি যদি পড়তে চান, আপনি তো ভাই পিএইচডিও করতে পারেন। একজন স্পেসিফিক সাহিত্যিককে নিয়ে আপনি পিএইচডি করতে পারেন, যে না আমি ম্যাথিউ আর্নল্ডের কাজগুলো নিয়ে আমি গবেষণা করব, হ্যাঁ আমি আলফ্রেড টেনিসনের কাজগুলো নিয়ে আমি গবেষণা করব, বা আমি লেটসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাজগুলো নিয়ে গবেষণা করব, আমি পিবি শেলির কাজ নিয়ে গবেষণা করবো। আপনি করতে পারেন, কিন্তু আপনি তো এখানে গবেষক হতে আসেন নাই, আপনি আসছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা। আরো স্পেসিফিক ভাবে বললে বিসিএস এর প্রিলিতে শুধু একটা পার্ট থেকে কোয়েশ্চেন হয়, এই পার্টে 10 বা 11 মার্ক তুলতে। সো এখানে আপনার এত পণ্ডিতির প্রয়োজন নাই, প্লেন এন্ড সিম্পল। যারা অনেক বেশি পণ্ডিত, এই কোর্স আপনার জন্য না। হ্যাঁ, বি অ্যাওয়্যার অ্যাবাউট দ্যাট। মানে আপনাকে যেটা করতে হবে, প্রিলি পাস করতে হবে। পণ্ডিত মানুষ জব পায় কম, এটা মনে রাখবেন। আপনাকে হইতে হবে কি ইফেক্টিভ, আপনার একজন মার্সেনারির মতো কাজ করতে হবে। এলাম, দেখলাম, মেরে চলে গেলাম, ব্যাপারটা হচ্ছে এরকম হবে। ভিনি ভিডি ভিসি, ঠিক আছে? সেটার জন্য সেই স্ট্র্যাটেজিতে আমরা এগোবো, অর্থাৎ অবাঞ্ছিত অপ্রয়োজনীয় তথ্য দিয়ে আমরা মাথাভারি করব না। এবং গ্রামাটিক্যাল পার্টে যেমন আমরা প্রিপারেশন নিয়েছি, প্রত্যেকটা গ্রামাটিক্যাল কন্টেন্ট ইন ডেপথ আমরা কথা বলেছি, এক্সিকিউশন দেখেছি। কেন এখানে আমরা এত বেশি সময় নিয়েছি? বিকজ আমাদের কিন্তু অবশ্যই 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 ইংলিশ লেখার সক্ষমতা বাড়াতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসে একই কথা, অন দ্য টপ অফ মাই ভয়েস আমি এটা আপনাদের জানানোর চেষ্টা করেছি। প্লিজ don't see a particular grammar topic only for preliminary exam, because if you are a smart candidate, in that particular case you must know that a particular grammar content এটা কি করবে, এটা অবশ্যই আপনাকে গোয়িং ফরওয়ার্ড আপনার রিটেন স্কিল ডেভেলপ করতে আপনাকে হেল্প করবে। কিন্তু এই পার্টটা কিন্তু একদমই আলাদা। সো আমরা তাহলে কি করব, আমাদের জার্নি আমরা শুরু করছি। আমরা এখানে 7টা থেকে 8টা লেকচার আমরা পড়বো। এই লেকচারগুলোতে আমরা কি করব, আমরা যে কাজটা করব, তাহলে আগে যুগ বিভাগটা মোটামুটি পুরোপুরি দেখব। প্রত্যেকটা যুগ বিভাগের উল্লেখযোগ্য সাহিত্যিকদের সংক্রান্ত নোট যেটা আমরা প্রোভাইড করেছি, ইটস মোর দেন এনাফ ফর ইউ। এই নোটগুলো থেকে তাদের বিখ্যাত সাহিত্যকর্মগুলো আমরা পড়বো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অনেক মনোযোগ দিয়ে বিগত বছর যে কোয়েশ্চেনগুলো হয়েছে, এই কোয়েশ্চেনগুলোকে আমরা সলভ করব, যাতে করে এই যে কমপ্লিট প্যাকেজটা আপনি যে ক্লাসগুলো এখানে আপনি কন্ডাক্ট করছেন, এই ক্লাসগুলো থেকে আপনি একটা সিগনিফিকেন্ট নাম্বার আপনি মেইন পরীক্ষায় আপনি কমন পান। ইয়েস, ইউ হ্যাভ হার্ড ইট রাইট, আমি কমনই বলছি। কারণ লিটারেচারে যে জিনিসটা আনকমন থাকে সেটা সবার জন্য আনকমন, যেটা কমন থাকে এটা সাধারণত গতানুগতিক বিষয় থেকে আসে। সো আগে আমরা ওই অ্যাটেম্পটা দিব। এরপর আপনি যদি নিজের প্রিপারেশনকে আরো এক্সেল করতে চান, ইটস আপ টু ইউ, আপনি পড়তে পারেন, আপনি সব সময় পড়তে পারেন। বাট আমাদের টার্গেট হচ্ছে লিটারেচারে 15-র মধ্যে 10 নিশ্চিত করা, বা 10টা আসলে 7 বা 8 নিশ্চিত করা। প্রশ্ন যদি গতানুগতিক ভাবে হয়, যেটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি, তাহলে আমাদের এই স্ট্র্যাটেজিটাই মূলত আমাদেরকে হেল্প করবে টু এক্সেল, এবং লিটারেচার পার্টের মার্কটাকে প্রিলি টিকতে সহায়তা করানোর কাজে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, সো আই হোপ and I'm quite sure, actually I'm not hoping, I'm sure, since you guys are smart, আপনারা অবশ্যই কিন্তু এটা বুঝতে পেরেছেন যে এখানে আমাদের অবজেক্টিভটা কি হবে, পারপাসটা আমাদের কি। ঠিক আছে, সো উইদাউট ফার্দার ado, let's jump into the main topic and start solving the real
questions and real problems. Okay, so see you in the next segment.